আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিছিলাম, বা অ্যাসাইনমেন্ট বলতে কিছু কাজ দিছিলাম, কাজগুলো কি করতে পারছো? স্যার আপনি কি ভিডিও দিয়েছিলেন? ভিডিও পাই নাই, ওটা সব মানে ভিডিও দেখতে যে অনেক সময় তো মাথার ভিতর থাকে না, ক্লাসের ভিডিও রেকর্ডিংটা পাই নাই। না, ভিডিওটা ইউটিউবে আছে, ইউটিউবে দিয়ে দিছি। ক্লাসরুমে নেই, ইউটিউব চ্যানেলে আছে। হ্যাঁ, আমাকে একটু লিংকটা কেউ দিয়েন না গ্রুপে। আচ্ছা, ওকে, হচ্ছে কেউ একটু লিংকটা দিয়ে দিও। ক্লাসরুমও স্যার লিংকটা দিয়ে দিছিল, তবুও দেওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ, সিআর একটু কষ্ট করে ওকে লিংকটা দিয়ে দিও। আচ্ছা, জি স্যার এক্সাম তো হবে না না স্যার? না, পরীক্ষা সোমবারে হবে। আচ্ছা, সোমবার, ঠিক আছে ঠিক আছে তো স্যার। আমি সোমবারে কখন দিচ্ছেন? সোমবারে যখন আমাদের ক্লাস 6টা থেকে 7:15। ওকে স্যার। আচ্ছা, তা কেউ কি কাজগুলো করছিলা? আমি হচ্ছে কি কি কাজ দিছিলাম, যে একটা ক্যাপাসিটরকে যখন ডিসচার্জ করা হয় তখন ওই ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জি স্যার করছিলাম। চার্জের ইকুয়েশনটা বের করছিলাম। তো বলছিলাম তোমাদেরকে কারেন্টের ইকুয়েশন আর ভোল্টেজের ইকুয়েশন গুলো বের করতে, গ্রাফ গুলো করতে। তো আমাকে একটু দেখাইতে পারবা যে করছো? স্যার আমি তো খাতায় করছি, ছবি তুলে দিতে হবে আর কি। তাহলে হ্যাঁ, ছবি তুলে আমাকে একটু দেখাও। স্যার কারেন্টের ইকুয়েশনটা মাইনাস আসছে। কারেন্টের ইকুয়েশন মাইনাস কি আসবে? স্যার ওই যে ডিফারেন্সিয়েশন করলে ই ইনভার্স টি বাই আর সি যেটা আছে ওটা থেকে আসে আর কি। ওখান থেকে ইউভি সূত্র করলে ওখান থেকে মাইনাস চলে আসে। আচ্ছা, ওখান থেকে মাইনাস চলে আস। বুঝতে পারছি। স্যার ছবি তুলে দিলে ক্লিয়ার বোঝা যায় তো। আমি দিচ্ছি স্যার। হ্যাঁ, ওকে। সিআর জনকে বিথি, বিথি আসো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ক্লাসরুমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিও তো, যে আমাদের ওকে স্যার, আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দেই। হ্যাঁ, গ্রুপে দিও, ক্লাসরুমে দিও। ক্লাসরুমে দিলে জিনিসটা অফিসিয়াল হয়, বা ওকে স্যার। গ্রুপে যদি কেউ না থাকে অন্তত ক্লাসরুমে সে দেখতে পারবে। ওকে স্যার। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। তার সাথে আমি দেখি রাত্রেবেলা কথা বলবো ওই আপুর সাথে। স্যার হয়েছে কি স্যার, ওই ম্যাথের যে আর কি একটা শীট দেওয়া হয়েছিল, ওইখানে মানে এমনি তো বুঝতে সমস্যা হয়, আর একটু মানে ওই ক্লিয়ার হলে মানে আমাদের একটু বুঝতে সমস্যা আর কি সুবিধা হইতো ওইখানে। ম্যাথের শীট বলতে ওই শীটটা একটা ক্লিয়ার কপি, তাই? জি স্যার, ওইখানে এমনি আমাদের তো ইংলিশে বুঝতে সমস্যা হয়, ক্লিয়ার কপিটা আসলে আমার কাছে নাই, থাকলে আমি অবশ্যই দিতে পারতাম। ক্লিয়ার হলে জিনিসটা আমরা বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারছি না। জিনিসটা ইউনিভার্সিটিতেই রয়ে গেছে, তো এটা আমি অন্য একটা কাজে ছবি তুলছিলাম, তো সেটা দিয়ে কাজ চালাচ্ছি আর কি। আচ্ছা, ফাইল শেয়ার করছো? স্যার চ্যাট বক্সে দিছি।
স্যার ওই যে নিচে ওগুলা প্র্যাকটিস করছি তো এগুলা ভোল্টেজের গ্রাফটার নিচে আর দেখা লাগবে না, শুধু এটা জাস্ট। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দেখে বলতেছি। কিন্তু ডাউনলোড হচ্ছে না। আচ্ছা তুমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবা? ওকে, হ্যাঁ কারেন্টটা নেগেটিভ আসছে আর এই পাশে ভোল্টেজেরটা এরকম আসছে। আচ্ছা কারেন্ট যদি নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাফ যেটা হয়েছে গ্রাফটা কিন্তু সেক্ষেত্রে পজিটিভ থেকে আসবে না, নেগেটিভ থেকে আসবে, মানে নেগেটিভ নেগেটিভ এক্স ওয়াই অ্যাক্সিস থেকে আসবে। ঠিক আছে, শান্ত শুনতে পাইছো? স্যার আমার হচ্ছে মানে আমি এটাও চিন্তা করছিলাম স্যার, আর প্যারালালি আরেকটা জিনিস চিন্তা করছি যে কারেন্ট তো কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য ওটাকে আমি পজিটিভ ধরে নিয়ে করছিলাম আর কি। আচ্ছা ওটা চিন্তা করছি যে নেগেটিভ কার্ভে আসবে, এটাও চিন্তা করছিলাম। এখানে যেটা হয়েছে যে এখানে নেগেটিভ আসার কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিরেকশনটা আসলে নেগেটিভ বোঝাচ্ছে। জি ঠিক আছে, স্যার। কারণ কারেন্টের মান শুরুতে অনেক বেশি ছিল, সেটা আস্তে আস্তে কমে গেছে। তো এটা কিন্তু ইসের ক্ষেত্রেও ব্যাপারটা সেমই ছিল, সেটা হচ্ছে চার্জিং এর ক্ষেত্রেও, যেহেতু এখন ডিসচার্জিং প্রসেস। না স্যার, চার্জিং এর ক্ষেত্রে তো মানে নেগেটিভ আসে না, কারণ ওই যে না না একই একই নেগেটিভ আসে না, আমি বললাম যে গ্রাফের প্যাটার্নটা সেমই আসে। হ্যাঁ স্যার ঠিক আছে, সবগুলোরই সেম আসছে। শুরুতে শুরুতে বেশি তারপরে কমে। তো যেহেতু এই প্রসেসটা ডিসচার্জিং প্রসেস, যে এখানে আসলে চার্জ এর মানও কমে যাচ্ছে, চার্জের মানও কমে যাচ্ছে, সেক্ষেত্রে কারেন্টের মানও কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো এখানকার নেগেটিভটা এরকম একটা সিগনিফিকেন্স মিন করে আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা অফ করে দাও শেয়ারটা। ঠিক আছে। আচ্ছা তো আমরা আজকে ম্যাগনেটিক ফিল্ড পড়বো, ম্যাগনেটিজমের পার্টটাতে চলে যাবো। এতদিন আমরা আসলে ইলেকট্রিসিটি এই পার্টটাতেই ছিলাম, তো আজকে ম্যাগনেটিজমের পার্টটাতে চলে যাচ্ছি। তো শুরুতেই আমরা আসলে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়বো। তো ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কেমন? আচ্ছা সুদীপ্ত কিছু বলবা তুমি? আচ্ছা তোমাদের পরীক্ষাটা যেহেতু সোমবারে নেওয়া হয়েছে, তো তুমি সোমবারে পরীক্ষা দিতে পারবা না? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পরীক্ষা তুমি লিভ নিতে পারো, সমস্যা নেই। ওকে আচ্ছা, সো আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়বো। ম্যাগনেটিক ফিল্ডটা কি? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে কোনো একটা ম্যাগনেট যদি কোনো জায়গায় থাকে তাহলে সেই ম্যাগনেটের চারপাশে একটা প্রভাব তৈরি হয়, যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পড়ছিলাম যে কোনো একটা জায়গায় ইলেকট্রিক চার্জ থাকলে ওর চারপাশে একটা প্রভাব তৈরি হয়। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ব্যাপারটা সেমই, যে কোনো জায়গায় যদি আমি একটা ম্যাগনেট রাখি তাহলে তার চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত একটা ক্ষেত্র তৈরি হয়। সেখানে যদি আমি অন্য কোনো ম্যাগনেট নিয়ে আসি তাহলে সে হচ্ছে আকর্ষিত হয় বা বিকর্ষিত হয়। ঠিক আছে, বা আরেকটা ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায়, সেটা হচ্ছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি থাকে আমার, যে এমন একটা কন্ডাক্টর যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তো সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত একটা প্রভাব তৈরি হয়। সেই অঞ্চলটাকে আমরা কি বলি? সেই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডকে নরমালি বি দ্বারা প্রকাশ করা হয় এবং এটা ইউনিট হচ্ছে টেসলা। আচ্ছা 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4, 10 to the power 4 watts. সো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেই এরিয়া যে এরিয়াতে অন্য কোনো একটা অবজেক্ট ম্যাগনেটিক একটা, মানে যেখানে একটা অবজেক্ট
ম্যাগনেটিক একটা ইনফ্লুয়েন্স তৈরি করে। এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণ হচ্ছে যখন কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেখানে আসলে ম্যাগনেটিক পোল তৈরি হয়। তো সেই ম্যাগনেটিক পোল গুলা হচ্ছে এই রকম, যে ম্যাগনেটিক পোল গুলা হচ্ছে এস পোল থেকে এন পোল থেকে ম্যাগনেটিক পোল গুলা তৈরি হয় এবং এস পোলে হচ্ছে সেই ম্যাগনেটিক পোল গুলা প্রবেশ করে। দ্যাট মিন্স এন পোল থেকে ম্যাগনেটিক পোল বিগিন হয়, শুরু হয়, আর এস পোলে হচ্ছে সেগুলা এন্ড হয়ে যায়। সো এই আমরা ফিগারে যেটা দেখতে পাচ্ছি যে এন পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড গুলা তৈরি হচ্ছে আর এস পোলে এসে ম্যাগনেটিক পোল গুলা প্রবেশ করতেছে। তো এরকম ভাবে যখন ম্যাগনেটিক পোল তৈরি হয়, তো এই পোলের কারণে এই যতটুকু অঞ্চলে এই পোল গুলা তৈরি হয় ওই অঞ্চলে একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়। ওইটাকে আমরা বলি যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তো ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার পরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স, তো আমরা ইলেকট্রিক ফিল্ডের পরে যেরকম ইলেকট্রিক ফ্লাক্স পড়ছিলাম, তো একইভাবে ম্যাগনেটিক ফিল্ডের পরে ম্যাগনেটিক ফ্লাক্স পড়বো। তো ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি, যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে যে একটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কত বেশি সেটা আসলে ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে বোঝা যায় বা ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে প্রমাণ করা যায় যে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বা ইন্টেন্সিটি কত বেশি। ঠিক আছে, তো এটা বোঝায় যে কোন একটা সারফেস এরিয়ার মধ্য দিয়ে কত বেশি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করতেছে সেটার উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক ফ্লাক্সের মান। যে একটা নির্দিষ্ট সারফেস এরিয়ার মধ্য দিয়ে যত বেশি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস করবে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্সের মান হবে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্সকে 5e দ্বারা প্রকাশ করা হয়। ম্যাথমেটিক্যালি 5e হচ্ছে ইন্টিগ্রেশন b ডট dr, আর ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার এবং এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। সো দ্যাট মিন্স যে কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কত বেশি ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ বলো। বি কি স্ট্যান্ড করে? বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর 5e দ্বারা এখানে যেটা মিন করে, যেহেতু ম্যাগনেটিক ইলেকট্রিক ফ্লাক্সের ব্যাপারও আছে এবং ইলেকট্রিক ফ্লাক্সকে ওই ফাই দ্বারাই প্রকাশ করা হয়, এই জন্য ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা লিখি হচ্ছে 5e আর ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা প্রকাশ করি 5b। আর ডিআর? হ্যাঁ, ডিআর হচ্ছে আমার ক্ষুদ্র এরিয়া। ঠিক আছে, আমি যদি একটা ম্যাগনেটিক ফ্লাক্সটাকে পাই এম দিয়ে প্রকাশ করলে তো মনে হয় আরো অসুবিধা হতো না, তাহলে ম্যাগনেট বোঝা যেত। আচ্ছা, ফাই এম দ্বারা প্রকাশ করতো, কিন্তু আমরা আসলে যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক আছে এবং ম্যাগনেটিক ফিল্ডকে আমরা আসলে বি দ্বারা প্রকাশ করি, এই জন্য এটা আসলে ফাই বি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু তুমি যদি ফাই এম দিয়ে প্রকাশ করো এবং সেটা বলে দাও যে আমি ফাই এম লিখছি এবং ফাই এম মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, তাইলে কোনো সমস্যা নেই। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি আর ম্যাগনেটিক ফ্লাক্স সেটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, দুই ধরনের জিনিস, এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি আর কোনটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, ম্যাগনেটিক মোমেন্ট এটা আমাদের দরকার নাই, ম্যাগনেটিক ফোর্সটাও দরকার নাই, আমরা ডিরেক্ট বার্ড-সেভার্ট লতে চলে যাব। বার্ড-সেভার্ট লটা কি? বার্ড-সেভার্ট ল হচ্ছে যে কোন একটা জায়গাতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটার মান বের করি আমরা আসলে বার্ড-সেভার্ট লর মাধ্যমে। যে কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কত সেটা যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা যে ল অ্যাপ্লাই করি সেই লটাই হচ্ছে বার্ড-সেভার্ট ল। এই বার্ড-সেভার্ট লটা বলে জিনিসটা কেমন, যে ধরে নেই যে আমাদের কাছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, একটা ওয়্যার আছে, যে ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, একটা ওয়্যারের মধ্য দিয়ে আমাদের আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই ওয়্যার থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্স আর দূরত্বে, মানে এই ওয়্যার থেকে আর ডিসটেন্সে কোন একটা বিন্দু, সেটাকে ধরে নিলাম পি, তো সেই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে সেটা আমি বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ওয়্যার থেকে আর ডিসটেন্সে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের মান কত সেটা আমি বের করার চেষ্টা করব। তো এই জন্য আসলে আমরা
বার্ড-সেবার্ট ল যেটা আছে সেই লটা আমরা ইউজ করি। তো অ্যাকর্ডিং টু বার্ড-সেবার্ট ল জিনিসটা বলা হয় এরকম যে এই ওয়্যারের মধ্য দিয়ে আমার যত বেশি কারেন্ট প্রবাহিত হবে ওই পি বিন্দুতে আমার যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা তত বেশি হবে। তো আমি ধরে নিলাম যে এই ওয়্যারের একটা ক্ষুদ্র একটা ডিস্টেন্স আমি কনসিডার করে নিলাম, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য কনসিডার করে নিলাম ডিএল, এরকম ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল কনসিডার করছি, এবং সেই ডিএল থেকে ওই পয়েন্টের দূরত্ব যেটা সেটা হচ্ছে আর। সো এখানে আমি যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটাকে ধরলাম ডিবি, মানে ক্ষুদ্রতি ক্ষুদ্র একটা ম্যাগনেটিক ফিল্ড। তো সেটার মান কত হবে, সেটার মান ডিপেন্ড করবে এই ওয়্যারের মধ্য দিয়ে আমার কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। কারেন্ট যত বেশি হবে, কারেন্টের মান যত বেশি হবে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান তত বেশি হবে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে এই ওয়্যারে যে আমি ক্ষুদ্র ডিস্টেন্সটা কনসিডার করছি সেটার মান যত বেশি হবে, দ্যাট মিনস এই কন্ডাক্টরের লেন্থ যত বেশি হবে, এই কন্ডাক্টরের লেন্থ যত বেশি হবে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান তত বেশি হবে। লেন্থ যত বেশি ম্যাগনেটিক ফিল্ডের মান তত বেশি। আর এই ক্ষুদ্র ডিস্টেন্স থেকে এই পি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব আর, সেটা যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ডের মান তত কম হবে। এই জন্য এটা আমরা লিখবো ব্যস্ত আনুপাতিক সম্পর্ক, ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। যদি এমন হয় দৈর্ঘ্য 2 গুণ বেড়ে যায় তাহলে কি হবে, আমার ম্যাগনেটিক ফিল্ডের মান 4 গুণ কমে যাবে। ঠিক আছে, আবার যদি এমন হয় যে দৈর্ঘ্য 2 গুণ কমে গেছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান 4 গুণ বেড়ে যাবে। সো এরকম একটা ব্যাপার যে ডিভি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। আর আরেকটা জিনিসের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে এই যে ডিএল আর হচ্ছে এই যে ডিএল এর যে ডিরেকশন আর ডিএল থেকে ওই পি বিন্দুর যে ডিরেকশন, এই দুইটা ডিরেকশনের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা ধরলাম আমরা থিটা। সো এখানে হ্যাঁ আমরা এটা শেষ করে আমরা নামাজ পড়তে যাবো। আচ্ছা, ডিবি ইজ প্রপোর্শনাল টু sin theta. dv is proportional to sin theta. That means এই থিটার উপর ডিপেন্ড করে এই ডিবির মানটা কম বেশি হবে। তো আমরা জানি sin থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। সো আর sin থিটার sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। তার মানে sin থিটা, এই থিটার অ্যাঙ্গেল যত বেশি হবে, থিটা অ্যাঙ্গেল 0 থেকে বাড়তে বাড়তে 90 পর্যন্ত যদি যাই তাহলে ডিবির মানটা বাড়তে থাকবে। আর থিটার অ্যাঙ্গেল যত কম হবে, 0 ডিগ্রি যত কাছাকাছি হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান তত কম হবে। তো সবগুলাকে যদি আমরা একত্রিত করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম, ডিবি ইজ প্রপোর্শনাল টু আইডিএল sin theta divided by r square। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এই প্রপোর্শনাল চিহ্নটাকে উঠিয়ে দেই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টকে বলা হয় μ0/4π। কনস্ট্যান্ট হচ্ছে μ0/4π, তারপরে যে যা আছে তাই হবে, আইডিয়াল sin theta divided by r square। এই μ0/4π এর মান হচ্ছে 10⁻⁻7 নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার। ঠিক আছে, তো তাহলে আমরা একটু নামাজ পড়ে আসি সবাই। এখন 10 বাজে, সরি 50 বাজে, আমরা 7:05 সবাই চলে আসি। ওকে, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কি, বার্নস-সেবার্ট ল যে স্টেটমেন্টটা আসে সেটা হচ্ছে ডিবি সমান 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 μ0 ডিভাইডেড বাই 4π আইডিএল sin থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। সো এখানে আই হচ্ছে কারেন্ট, ডিএল হচ্ছে আমার ওয়্যারটার দৈর্ঘ্য, আর হচ্ছে ওয়্যার থেকে আমি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে যাচ্ছি সেই পয়েন্টের ডিসটেন্স কতটুকু, আর সাইন থিটা হচ্ছে ওই ওয়্যার থেকে বা কন্ডাক্টর থেকে আমার ওই যে পয়েন্টে আমি
ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই এই দুটার মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। সো এই ফর্মুলার মাধ্যমে যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান বের করা যায়। তো এখানে μ0/4 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 10⁻⁻7 নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার। এখন এই মিউ নট জিনিসটা কি, এটা হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে প্রবেশসত্তা, এটাকে বলা হয় পারমিয়াবিলিটি, বাংলাতে বলা হয় শূন্য মাধ্যমে প্রবেশসত্তা। তো এই জিনিসটা আসলে কি মিন করে বা এই জিনিসটার মানে কি, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। ধরো আমি এখানে একটা ম্যাগনেট রাখলাম, তাহলে সেখানে স্বাভাবিকভাবে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো আমার যদি আমি শূন্য মাধ্যমে কোনো একটা ম্যাগনেট রাখি তাহলে সেই শূন্য মাধ্যমে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো শূন্য মাধ্যম ওই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়াটাকে যতটুকু সে সাপোর্ট দিবে বা যতটুকু সে অ্যালাউ করবে সেটাই হচ্ছে প্রবেশসত্তা বা পারমিয়াবিলিটি, এবং এটাকেই μ0 দ্বারা প্রকাশ করা হয়। এর আগে এরকম একটা টার্ম আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে কি এপসাইলন নট। সেটা ছিল পারমিটিভিটি, এটা ছিল ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, যে আমরা যদি কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা মাধ্যমে কোন একটা জায়গায় একটা চার্জ রাখি তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো সেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়াকে ওই মাধ্যম কতটুকু বাধা দিবে সেটা ছিল পারমিটিভিটি বা এপসাইলন নট। আর μ0 হচ্ছে পারমিয়াবিলিটি হচ্ছে যে কোন একটা জায়গায় ম্যাগনেট রাখলে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়াকে ওই মাধ্যম কতটা অ্যালাউ করবে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে কতটুকু সাহায্য করবে, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। তো এই দুইটা কনসেপ্ট মনে থাকবে তো। ভাইভাতে কিন্তু এই টাইপের কোশ্চেন হবে যে এপসাইলন নট কি, মিউ নট কি। স্যার আবার একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, এপসাইলন নট মানে হচ্ছে পারমিটিভিটি, বাংলাতে বলা হয় বেদনযোগ্যতা, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা। তো সেটা মানে কি, সেটা মানে হচ্ছে যে কোন একটা জায়গায় যদি কোনো চার্জ থাকে, কোন একটা মিডিয়ামে কোন একটা চার্জ থাকে বা শূন্য মাধ্যমে কোন একটা চার্জ থাকে, তাহলে সেই মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো সেই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার এই প্রসেসে ওই মিডিয়ামটা কতটুকু বাধা দিবে সেটার মান হচ্ছে পারমিটিভিটি বা বেদনযোগ্যতা। আর পারমিয়াবিলিটি কি, পারমিয়াবিলিটি হচ্ছে কোন একটা মাধ্যমে যখন একটা ম্যাগনেট রাখা হয় সেখানে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তো সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়াকে ওই মাধ্যম যতটুকু অ্যালাউ করে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি বা μ0। মানে স্যার একটা আরেকটা ডিফারেন্স। মানে দুই ক্ষেত্রে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, একটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বাধা দেওয়ার মানটা হচ্ছে পারমিয়াবিলিটি, আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বাধা না, সেটা হচ্ছে কতটুকু অ্যালাউ করবে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। স্যার এখানে এই যে মানে কোনো মাধ্যম কতটুকু অ্যালাউ করবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর এপসাইলন নট, দুটো তো সেম হবে? না, সেম হবে না। এপসাইলন নট সবসময় মানে দুইটা বিষয়বস্তু সেম, মানে কোনো মাধ্যম কতটুকু অ্যালাউ করতেছে, অ্যালাউ করতেছে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি, একটা অ্যালাউ করতেছে আর একটা বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে হচ্ছে পারমিটিভিটি। না আমি ইন্টারনেট থেকে একটা আর্টিকেল বের করছি, এখানে বলা আছে অ্যাকচুয়ালি দিস ইজ এ ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি দ্যাট রিপ্রেজেন্ট হাউ মাচ ইলেকট্রিক ফিল্ড ইজ পারমিটেড ইন ফ্রি স্পেস। এখানে তো পারমিশনের কথা বলা আছে, এখানে তো বাধা দেওয়ার কথা বলা নাই। হ্যাঁ, তুমি কথাটাকে তুমি ওইভাবে বলতে পারে কোন একটা জায়গায় যে কতটুকু পারমিট করতেছে। এখন বাধা দেওয়া আর পারমিট করা কি সেম কথাই না? মানে বাধা দেওয়া বলতে ওখানে এলাও করতেছে, মানে যতটুকু বাধা দিচ্ছে বাদ বাকি টুকু তো এলাও করতেছে। হ্যাঁ, এখন ওই সেন্সে যদি ওখানে বলা থাকে তাইলে ঠিক আছে, কিন্তু এটা মেইন কনসেপ্ট হচ্ছে পারমিটিভিটি। তুমি নাম থেকে একটু বোঝার চেষ্টা করো। পারমিটিভিটি মানে কি, কতটুকু আমি পারমিশন দিচ্ছি। আর বাংলাটা যদি দেখো তাহলে সেটাকে বলা হয়, সেই বাংলাটা হচ্ছে বেদনযোগ্যতা, যে কতটুকু আমি আমার ওই মিডিয়ামে বেদ করতে দিতেছি। ঠিক আছে, আপনি যেভাবে বললেন স্যার, এভাবে তো আমি কোনো
সংজ্ঞা এখনো পাই নাই, সে কারণে এটাই আমাকে করতে হয়েছে, কালেক্ট করতে হয়েছে। আমি অনেক খুঁজছি যে আপনি যে বাধা দেওয়ার কথা বললেন সেরকম কোনো কিছু লেখা নাই, সব জায়গায় এই পারমিশনের কথাই পাইছি। আর এখানেও আমাদের যে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এখানেও তো পাই নাই এক্সাক্ট যে সংজ্ঞাটা। আচ্ছা, এক্সাক্ট সংজ্ঞাটা আমি তোমাকে যেটা বললাম, তুমি যেটা বের করছো সেটাতে আমি ভুল বলতেছি না। সেটা যে কথা বলতেছে, আমি যে কথাটা বলতেছি, দুইটা সেম কথাই। ঠিক আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি আর তুমি যেটা খুঁজে পাইছো, দুইটা হচ্ছে সেম টাইপের কথাই বলতেছে। ঠিক আছে, তুমি যদি এগুলার মানে শাব্দিক অর্থটাও চিন্তা করো তাহলে দেখবা যে সেম কথাই বলতেছে। তাহলে এটাও লিখতে পারবো আমি? হ্যাঁ, তুমি ওটা লিখতে পারবা। তুমি তুমি নামটাই যদি খেয়াল করো, এপসাইলন নট মানে হচ্ছে এপসাইলন নট মানে হচ্ছে পারমিটিভিটি। এখন তোমাকে হ্যাঁ, তোমাকে এর বাংলা হচ্ছে বেদনযোগ্যতা। তুমি বাংলায় তুমি যদি নরমালি চিন্তা করো যে ধরো তোমাকে আমার রুমে আসতে দিব কিনা, সেটাকে তুমি দুই ভাবেই বলতে পারো, যে আমি তোমাকে পারমিশন দিই না, মানে আমার রুমে ঢুকতে হইলে কারো পারমিশন নিতে হয়। তো পারমিশন নেওয়া মানে কি, সেটা তো দুই ভাবেই তুমি এক্সপ্লেইন করতে পারো, যে আমি তোমাকে পারমিট করতেছি। পারমিট করা মানে কি, আমি তোমাকে মাঝে মাঝে বাধা দিই না, তাহলে মানে সবার জন্য তো পারমিট না। মানে তুমি কি কনসেপ্টটা বুঝতে পারছো? ধরো তুমি তোমার এই ইউনিভার্সিটিতে চেয়ারপারসনের রুমে ঢুকবা, চেয়ারপারসন কি সবসময় তোমাকে রুমে ঢুকতে দিবে? সে কোনো নির্দিষ্ট সময় তোমাকে পারমিট করবে। পারমিট করা মানে কি, বাকি সময়গুলোতে সে তোমাকে বাধা দেয়। কোন সময়টাতে সে তোমাকে বাধা দেয় না, সে কতটুকু সময় তোমাকে হচ্ছে পারমিট করে, সেটা হচ্ছে পারমিটিভিটি। আর প্রবেশ সত্তা যেটা, সেটা হচ্ছে নাম থেকেই বোঝার চেষ্টা করো, পারমিয়াবিলিটি। এটা বাংলা হচ্ছে প্রবেশ সত্তা, আমি তোমাকে কতটুকু প্রবেশ করতে দিতেছি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো তো এটা হচ্ছে বার্ডসেবার্ট ল। তো এরপর আমরা আরেকটা ল পড়বো, সেটা হচ্ছে ফ্যারাডেস ল। এই লটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তো সবাইকেই আমি একটু স্পেশাল অ্যাটেনশন চাচ্ছি। এই পুরো ম্যাগনেটিজমের সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটাই হচ্ছে আমরা এখন পড়বো, সেটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন বা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখান থেকে তোমাদের পরীক্ষাও কোশ্চেন হবে, এখান থেকে তোমাদের ফিউচারে অনেক কিছু কাজে লাগবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আচ্ছা, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে দুই ধরনের ল আছে। একটা হচ্ছে ফার্স্ট ল বলা হয়, একটাকে সেকেন্ড ল বলা হয়। তো এটা পড়ার আগে আমি তোমাদের কিছু কনসেপ্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, ইনিশিয়ালি বিজ্ঞানীরা একটা সময় জানতো যে কোনো একটা জায়গায় যদি মানে কোনো একটা এরকম আবিষ্কার করলো যে কোনো একটা জায়গায় যদি হয় যে কারেন্ট প্রবাহিত হয়, কোন একটা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে হচ্ছে ওইখানে এক ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এরকম একটা ধারণা বিজ্ঞানীরা পায়। এখন বিজ্ঞানীদের তো বিভিন্ন টাইপের চিন্তা হয়, তো তখন তারা চিন্তা করলো যে কারেন্ট প্রবাহিত হলে যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাহলে উল্টা কি ঘটনা ঘটতে পারে কিনা, যে কোন একটা জায়গায় দ্যাট মিনস কারেন্ট প্রবাহিত হওয়ার পরে সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে কি বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ডের কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তো বিজ্ঞানীরা উল্টা জিনিস করার চেষ্টা করলো, যে কোন একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করে সেইখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় কিনা সেটা একটু দেখার চেষ্টা করলো। তো এই পরীক্ষা করে বিজ্ঞানী ওয়েরস্টেড, এবং এই পরীক্ষা করার পরে উনি আসলে যে জিনিসটা দেখতে পায়, সে কোন একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করার পর সেখানে আসলে কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো উনি এরকমই একটা পরীক্ষা করছিল, যে এক জায়গায় একটা ম্যাগনেট রাখছে এবং সেই ম্যাগনেটটাকে মুভ করাইছে। মুভ করানোর পরে উনি হচ্ছে একটা গ্যালভানোমিটার কানেক্ট করে রাখছিল এই সার্কিটের মধ্যে। তো পরে দেখা যাচ্ছিল যে ম্যাগনেটটাকে যখন মুভ করানো হয় বা ম্যাগনেটিক ফিল্ডকে যখন পরিবর্তন করা হয়, তখন সেখানে গ্যালভানোমিটারে এক ধরনের বিক্ষেপ তৈরি হয়। তার মানে সেখান থেকে বোঝা গেল যে যখন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করা হয়, তখন ইলেকট্রিক ফিল্ডও তৈরি হয় বা ইলেকট্রিক ফিল্ডেরও পরিবর্তন হয়। তো সেখান থেকে আসলে এই কনসেপ্টটা চলে আসে যে কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়,
বা কোন একটা জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো এটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মানে ইলেকট্রিক ফিল্ড থেকে আমি ম্যাগনেটিক ফিল্ডে যাইতে পারি বা ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ডে যাইতে পারি। আসলে মেইন কনসেপ্ট হচ্ছে এটাই যে যে কোনো জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সেখানে আসলে অটোমেটিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আবার কোন একটা জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সেখানে অটোমেটিক্যালি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। দ্যাট মিন্স সব ধরনের মানে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড এগুলো আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটাই একত্র থাকে। তো এই জিনিসটা নিয়েই বিজ্ঞানী ফ্যারাডে উনি হচ্ছে একটা ল দেয়। হ্যাঁ, সেই লটাকে বলা হয় ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিজম বা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। জিনিসটা কেমন সেটা হচ্ছে এরকম যে ধরো আমার কাছে এরকম একটা লুপ মানে একটা লুপ আছে, সেই লুপ মানে তারের কিছু কুণ্ডলী আছে, সেই কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে একটা গ্যালভানোমিটার বা একটা অ্যামিটার কানেক্ট করে রাখছি। এখন বাইরে থেকে একটা ম্যাগনেট, সেই ম্যাগনেটটা হচ্ছে এরকম, এই পাশে এন পোল, এই পাশে হচ্ছে এস পোল। জাস্ট আমি ধরে নিলাম যে এই পাশে এন পোল, এই পাশে এস পোল। তো এই ম্যাগনেটটাকে আমি কি করছি, এই ম্যাগনেটটাকে আমি হচ্ছে এটার ভেতরে প্রবেশ করাইছি। এই ম্যাগনেটটাকে যখন আমি এটার ভেতরে প্রবেশ করাইলাম তখন এই গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখা দিচ্ছে। ঠিক আছে, তো প্রবেশ করানোর পরে যখন এখানে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখা দিচ্ছে তখন আমি বুঝতে পারছি কি এইখানে এক ধরনের ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়েছে এই ম্যাগনেটটাকে এর ভেতরে প্রবেশ করানোর ফলে। তো আমি পরে কি করলাম যে এই ম্যাগনেটটাকে ভেতরে রেখে দিচ্ছি, রেখে দিলাম যখন তখন দেখলাম যে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা আবার নাই হয়ে গেছে, মানে কোনো ডিফ্লেকশন নাই। তার মানে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা তৈরি হচ্ছিল সেটা আর তৈরি হচ্ছে না। তো এরপর আমি কি করলাম যে এই ম্যাগনেটটাকে আবার বাইরে বের করে নিয়ে আসি, এরকম করে বাইরে বের করে নিয়ে আসি। যখন আমি বাইরে বের করে নিয়ে আসলাম তখন আমি আবার দেখলাম যে এখানে কি হয়েছে, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখা দিচ্ছে। দ্যাট মিন্স ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ পটেনশিয়াল উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে অবজার্ভ করে। এই অবজারভেশন থেকে উনি হচ্ছে ফার্স্ট লটা দেয়। ফার্স্ট লটা দিয়ে উনি বলেন যে কথাটা সেটা হচ্ছে যখন এখানে বিভিন্ন কুণ্ডলীর মধ্যে কারেন্ট আছে ধরে নিলাম, তো এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে। ঠিক আছে, সেটা ফিক্সড, তো নির্দিষ্ট পরিমাণ একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমি যদি কোন একটা ম্যাগনেটকে এইটার ভেতরে নিয়ে আসি তখন কি হবে, এইখানে উপস্থিত ম্যাগনেটিক ফিল্ডের মান কি বেড়ে যাবে না কমে যাবে? কোনটা হবে? বেড়ে যাবে। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের মান যদি বেড়ে যায় আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলো আছে সেগুলোর মানও বেড়ে যাবে। সো ম্যাগনেটিক ফিল্ড লাইনের মান যখন বেড়ে গেছে তখন এইখানে ইএমএফ তৈরি হয়েছে। তো এরপরে ধরো আমি ধরে নিলাম যে আমি এমনিতে একটা রাফ একটা নাম্বার বলতেছি যে শুরুতে 100টা ম্যাগনেটিক ফিল্ড লাইন এখানে ছিল, তো এই ম্যাগনেটটা আসার ফলে এখানে 200 ম্যাগনেটিক ফিল্ড লাইন হয়েছে, তো তখন এক ধরনের কারেন্ট উৎপন্ন হয়েছে। এখন আমি ম্যাগনেটটা যদি ভেতরে রেখে দেই তাইলে কি আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের মান 200 থেকে আর বাড়বে? জি না স্যার, বাড়বে না। যখন ওই 200 থেকে আর বাড়তেছে না তখন আর কোনো কারেন্ট উৎপন্ন হচ্ছে না। এরপরে আমি যখন সেটাকে আবার বের করে নিয়ে আসছি তখন কি হয়েছে, 200 থেকে কমে আবার 100তে আসছে, তখন আবার কারেন্ট উৎপন্ন হয়েছে বা ইএমএফ উৎপন্ন হয়েছে, ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়েছে। তো এখান থেকে আসলে যে জিনিসটা বোঝা যায় যে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়াই বা ম্যাগনেটিক ফিল্ডের মান কমাই, দ্যাট মিন্স ফিল্ড লাইনের সংখ্যা বাড়াই বা ফিল্ড লাইনের সংখ্যা কমাই, দুই ক্ষেত্রেই কি হচ্ছে, কারেন্ট উৎপন্ন হচ্ছে। কিন্তু আমি যদি ফিক্স রাখি তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের কারেন্ট উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, সো এই জন্য ফ্যারাডের ফার্স্ট ল অফ ইন্ডাকশন বলে
যে ইএমএফ তৈরি হবে তখনই যখন কি হবে, যে আমার লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের সংখ্যা পরিবর্তন হবে। পরিবর্তন মানে সেটা বাড়তেও পারে, সেটা কমতেও পারে। তো ম্যাগনেটিক ফিল্ড লাইনের সংখ্যা যখন পরিবর্তন হবে তখনই শুধুমাত্র কি হবে, আমার ওই লুপের ইএমএফ তৈরি হবে, আদারওয়াইজ ইএমএফ তৈরি হবে না। সো আমি যদি কোন একটা লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মান পরিবর্তন করতে পারি তাহলে শুধুমাত্র আমি কারেন্ট পাবো বা নতুন করে ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো, আদারওয়াইজ আমি ইলেকট্রোমোটিভ ফোর্স পাবো না। কি বুঝতে পারছো? জি স্যার। তো এই জিনিসটা কি একটু অদ্ভুত লাগলো? না স্যার। স্যার না, স্যার। তাহলে স্যার ম্যাগনেট এইটা হচ্ছে ভিতরে প্রবেশ করালে হচ্ছে ইএমএফ তৈরি হবে। তুমি এই ম্যাগনেটটাকে ভেতরে প্রবেশ করাবা, ইএমএফ তৈরি হবে, বাইরে নিয়ে আসবা, ইএমএফ তৈরি হবে। কিন্তু যদি আমি কোনো জায়গায় এক জায়গায় রেখে দেই তাহলে ইএমএফ তৈরি হবে না। জি স্যার, বুঝতে পারছি। দ্যাট মিন্স ম্যাগনেট যখন প্রবেশ করানো হয় তখন তো এটা বৃদ্ধি পায়, এখন এটা বের করার পর তো আর কমে যায়, তো প্রবেশ করানোর সময়ও আপনার কারেন্ট উৎপন্ন হবে, বের করার পরও কারেন্ট উৎপন্ন হবে, তখন হ্যাঁ দুইবারই কারেন্ট উৎপন্ন হবে। দুটোর পরিমাণ কি একই হবে নাকি যখন বের করা হবে তখন কারেন্টের পরিমাণটা কমে হ্যাঁ যাবে? এখানে একটা কথা আছে, দুইটা কি একই কারেন্ট হবে কিনা। দুইটা একই কারেন্ট হবে, কারেন্টের ইএমএফ ও উৎপন্ন হবে একই সমান, কিন্তু এই দুইটা কারেন্টের বৈশিষ্ট্যগত পার্থক্য হবে। বৈশিষ্ট্য পার্থক্য কেমন? আমরা কি জানি এসি কারেন্ট হচ্ছে প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করে না? জি স্যার। এই দিক পরিবর্তন করার কারণ হচ্ছে এটাই, ঠিক আছে? যে আমি যখন হচ্ছে ভেতরে প্রবেশ করাবো তখন কারেন্টের ডিরেকশন একরকম হবে, আমি যখন বাইরে নিয়ে আসবো তখন কারেন্টের ডিরেকশন উল্টাভাবে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? একটাকে যদি তুমি আপওয়ার্ড ডিরেকশন বলো, আরেকটাকে তোমার ডাউনওয়ার্ড ডিরেকশন হবে। জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার এটার কোশ্চেন অথবা ডেফিনিশন আমরা কিভাবে বুঝবো? বুঝি নাই কথাটা। মানে এটার কোশ্চেনটা কেমন হবে, মানে আমরা যদি ডেফিনিশন দিতেও যাই তাহলে মানে কোশ্চেনটা কেমনে বুঝবো এবং আমরা ডেফিনিশনটা কেমনে দিব? আচ্ছা এই কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে, সেটা হচ্ছে এরকম ভাইভাতে আসতে পারে যে তোমাকে এরকম জিজ্ঞেস করলাম যে ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইন্ডাকশন কি একটু বলো, সেটা একটা হতে পারে। আর অ্যাসাইনমেন্ট হিসেবে যদি আসে সেক্ষেত্রে আমি আরো কিছু পড়াবো, পড়ানোর পরে কোশ্চেন গুলা তোমাদের মাথায় আসবে। তো কোশ্চেনটা হতে পারে এরকম যে এসি কারেন্ট যে প্রতি সেকেন্ডে দিক পরিবর্তন করতেছে, কেন করতেছে সেটা ফ্যারাডের ল অনুযায়ী এক্সপ্লেইন করো, এরকম হতে পারে। বা এরকম হতে পারে যে ফ্যারাডের ফার্স্ট ল অফ ইন্ডাকশন এটাকে এক্সপ্লেইন করো, এই টাইপের কোশ্চেন হতে পারে। স্যার এটার কি কোনো ম্যাথ আছে? হ্যাঁ এটা ম্যাথ আছে, ম্যাথ করবো আমরা সামনে, সমস্যা নেই। আচ্ছা স্যার। আচ্ছা এখন এটা গেল আমাদের ফার্স্ট ল। এখন সেকেন্ড লতে কি বলতেছে? সেকেন্ড লতে বলতেছে এরকম যে এই যে ইনডিউসড ইএমএফ উৎপন্ন হচ্ছে, সেই ইনডিউসড ইএমএফ এর মান কত হবে? তোমাদের মধ্যে একজন কোশ্চেন করতেছিল যে স্যার ইনডিউসড ইএমএফ এর মান প্রথমবার যেরকম হবে দ্বিতীয়বার কি সেরকমই হবে কিনা। সো ইনডিউসড ইএমএফ এর মানটা কত হবে সেটা তো জানা জরুরি। সো সেকেন্ড লতে সেই কথাটাই বলা হয়েছে যে the induced EMF in a circuit is equal to the negative rate at which the flux through the electric circuit is changing. এখানে কথা হচ্ছে যে এই যে আমার ইসের পরিবর্তন হচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড থাকে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের মান। তো কোন জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ডের মান পরিবর্তন হয় তাহলে কি হবে? সেখানে ইলেকট্রিক ফ্লাক্সের মান পরিবর্তন হবে না? ইলেকট্রিক ফিল্ড যদি বেড়ে যায় ইলেকট্রিক ফ্লাক্সের মান বেড়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায়, সরি আমি ইলেকট্রিক ফিল্ড বলতেছি, কোন জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যায় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের মান বেড়ে যাবে স্বাভাবিকভাবে, কারণ আমরা ফর্মুলা পড়ছিলাম কি phi b সমান সমান b dr into dr, তাই না? মানে হচ্ছে এই b এর মান যত বেশি ফ্লাক্সের মান তত বেশি, b এর মান যত কম ফ্লাক্সের মান তত কম। তার মানে কোন একটা জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ডের মান বেড়ে যায়
তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের মান বেড়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ডের মান যদি কমে যায়, ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমে যাবে। তাহলে কি বলা যায়? তাহলে ব্যাপারটাকে কি এরকম বলা যায় না যে যখন আমার ম্যাগনেটিক ফিল্ডের মান বেড়ে গেছে তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সের মানও বেড়ে গেছে, যখন ম্যাগনেটিক ফিল্ডের মান কমে গেছে তখন ম্যাগনেটিক ফ্লাক্সের মানও কমে গেছে। সো আমি বলতে পারি এরকম যে ম্যাগনেটিক ফ্লাক্সের মানও পরিবর্তন হয়। সো এই যে আমার ম্যাগনেটিক ফ্লাক্স সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, বাড়তেছে বা কমতেছে, এই সময়ের সাথে সাথে বা টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের যে হার, সেটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মানের সমান। সো আমার যে পরিমাণ নতুন ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমার ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। ফ্লাক্সের পরিবর্তন যত বেশি হবে ম্যাগনেটিক ইনডিউসড ইএমএফ এর মান তত বেশি হবে। ফ্লাক্সের পরিবর্তন যত কম হবে, মানে বেশি হলেও বা কম হলেও সেটা কোনো সমস্যা না, চেঞ্জের সাথে ডিপেন্ড করতেছে যে আগে কত ছিল এখন কত হয়েছে। সো এইটুক টাইমে আমার কত বেশি চেঞ্জ হয়েছে তার উপর ডিপেন্ড করবে ইনডিউসড ইএমএফ এর মান। তো এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হচ্ছে নেগেটিভ রেট। এই কথাটার মানে কি? তো এই কথাটা আমি বুঝাবো, কিন্তু তার আগে আমাকে বলো যে ম্যাগনেটিক ফ্লাক্সের মান কতটুকু পরিবর্তন হবে সেটা কি তোমরা বুঝতে পারছো? স্যার আরেকবার একটু যদি বলতেন। ক্ষুদ্র পরিমাণ স্যার, মানে পরিমাণটা হচ্ছে এরকম যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আমার কতটুকু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স ধরে নিলাম যে 5 সেকেন্ডে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে আমার 10 ওয়েবার। ঠিক আছে, সো আমার যেটা হবে যে 5 সেকেন্ডে যদি 10 ওয়েবার হয় তাহলে 1 সেকেন্ডে কত হয়েছে, মানে ওইটার উপর ডিপেন্ড করবে আমার কতটুকু ইএমএফ তৈরি হচ্ছে। আবার যদি এরকম হয় যে 5 সেকেন্ডে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে আমার 100 ওয়েবার, তখন কি হবে? ইএমএফ এর মানটা বেড়ে যাবে। এটা ডিপেন্ড করতেছে যে আমার ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তনের হারের উপর। ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যদি বেশি হয় তাহলে আমার ইনডিউসড ইএমএফ এর মান বেশি হবে, আর ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন যদি কম হয় তাহলে ইনডিউসড ইএমএফ এর মান কম হবে। ঠিক আছে স্যার বলো। সেকেন্ড লটা একটু এখানে রিপিট করবেন? স্যার বলো। এখানে হচ্ছে 5b এর পরিবর্তে কি d5 দিছে, ইকুয়াল টু মাইনাস d5/dt। হ্যাঁ, d5/dt। মানে স্যার ওই যে ওই যে ইয়া আচ্ছা আচ্ছা, কি হ্যাঁ তুমি জানো? এখানে বলতেছো 5b এর জায়গায়, হ্যাঁ এখানে আর 5b হ্যাঁ দেওয়া হয় না। সেটাই জিজ্ঞেস হ্যাঁ, করছি। এখানে 5b দিতে পারবো, সমস্যা নেই, একই কথা। আচ্ছা স্যার। আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হচ্ছে নেগেটিভ রেট। এই কথাটা কেন আছে? এই কথাটা একটু ইম্পর্টেন্ট, এই কথাটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে যাই, সেটা হচ্ছে এখানে পরবর্তীতে দেখো n গুণ হয়েছে। n গুণ কেন হয়েছে? ম্যাগনেটিক ফ্লাক্সের নিয়ম হচ্ছে যে যতগুলা কয়েল থাকবে প্রত্যেকটা কয়েলে সমান পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। তাহলে তোমার যদি একটা কয়েল হয়, একটা কয়েলের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্সের মান ফাই হবে, তাহলে দুইটা কয়েলের ক্ষেত্রে 2 হবে, তিনটা কয়েলের ক্ষেত্রে 3 হবে, চারটা ক্ষেত্রে 4 হবে। তাহলে n পরিমাণ যদি n সংখ্যক কয়েল যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? n5 হবে। ঠিক আছে, n5 হ্যাঁ। সো n সংখ্যক কয়েল যেহেতু আছে, সো এক্ষেত্রে যেটা হবে ইজ ইকুয়াল টু মাইনাস dn5/dt। এখন তাহলে সেই জিনিসটাতে আমি চলে আসি, সেটা হচ্ছে যে নেগেটিভ কথাটা কেন আসে। তো এই জিনিসটা বোঝার জন্য আরেকটা ল আছে, সেটাকে বলা হয় লেঞ্জের ল। এই লেঞ্জের লতে কি বলা হয়? লেঞ্জের লতে বলা হচ্ছে যে an induced electromotive force always gives rises to a current whose magnetic field opposes the original change in magnetic flux. আমি আবার ছবিটা আঁকি। এখানে আমি যে ম্যাগনেটটা নিচ্ছি সেটা এই পাশে এন পোল, এই পাশে হচ্ছে এস পোল। তোমরা এতক্ষণে জেনে গেছো যে এই ম্যাগনেটটাকে যদি আমি ভেতরে প্রবেশ করাই তখন কি হয়? ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। তো ইলেকট্রোমোটিভ ফোর্স এখানে উৎপন্ন হইলো, তো সেই ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হওয়ার কারণে এইখানে কি হবে? একটা কারেন্ট তৈরি হবে। ঠিক আছে, তাই তো? এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়। তো ইলেকট্রোমোটিভ ফোর্স যে কোনো জায়গায় যদি উৎপন্ন হয় তার সাথে একটা পটেনশিয়াল উৎপন্ন হলে কি হবে? সেখানে কারেন্ট উৎপন্ন হবে। তো সেই কারেন্ট, আচ্ছা একটা কারেন্ট উৎপন্ন হইলো, তো
কোন একটা জায়গায় যদি কারেন্ট উৎপন্ন হয় তার মানে কি ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়েছে। তো সেই ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হলে কি হবে, আমরা একটু আগে বলছি কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হলে সাথে সাথে সেখানে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের তো একটা ডিরেকশন থাকবে, তাই না? তো সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এইরকম যে ধরো সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা যদি এখানে একটা ম্যাগনেট তৈরি করে, তাহলে সেই ম্যাগনেটটা হবে এইরকম। সেই ম্যাগনেটের এই পাশে হবে এস পোল আর এই পাশে হবে এন পোল। এখন তাহলে বলো ঘটনাটা কি হবে, যে এই ম্যাগনেটটা এদিকে আসলো, আসার পরে এখানে আরেকটা ম্যাগনেট তৈরি হলো, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। সেই ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা হচ্ছে এই ম্যাগনেটের মতো। তো যে যেমন ইনপুট দেওয়া হবে যে বৈশিষ্ট্যের ম্যাগনেট, সেটা আউটপুট চেঞ্জ হয়ে যাবে, বিপরীতধর্মী হয়ে যাবে। বিপরীত ধর্মী হয়ে যাবে, হ্যাঁ। তো বিপরীত ধর্মী বলতে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ম্যাগনেটের কারণে যদি এই ম্যাগনেট উৎপন্ন হয়, তাহলে এই আগের ম্যাগনেটটা আর এই ম্যাগনেটটা কি পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে, কারণ এই যে এই পাশে এস পোল হচ্ছে, এই পাশে এন পোল হচ্ছে। তার মানে ও চাইবে নতুন যে কারেন্ট উৎপন্ন হয়েছে বা নতুন যে ইএমএফ টা উৎপন্ন হয়েছে, সে চাইবে যে আর যেন ম্যাগনেটটা সামনের দিকে আসতে না পারে। তার মানে ব্যাপারটা কি এরকম না যে যে এই ম্যাগনেটটা এই দিকে আসার কারণেই তো ওর জন্ম হয়েছে, তাই না? জি স্যার। যদি এই ম্যাগনেটটা এদিকে না আসতো তো জন্মই হইতো না। হ্যাঁ, ওর জন্ম হয়েছে যে কারণে, ওর জন্মের কারণটাকেই বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে জি স্যার। ঠিক আছে, এটাকেই বলা হয় লেঞ্জের ল, যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন স্যার হয়। বিপরীত হলো কেন? আচ্ছা, এটাই নিয়ম, মানে এটা আল্লাহ সৃষ্টি করে রাখছে। কেন হয় সেটা তো বলা যাবে না, কিন্তু এটা ব্যাখ্যা আছে। বিপরীত কেন হয় সেটার ব্যাখ্যা আছে, লজিক আছে, মানে আমরা লজিক দিতে পারবো, কিন্তু কেন এটা হচ্ছে সেটা তো আসলে এটাকে যদি আমরা আবার বলি যে সায়েন্টিফিক্যালি যদি ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটা হবে এরকম যে শক্তি সংরক্ষণশীল যে নীতি আছে না, পড়ছিল তো? জি স্যার। জি স্যার। তো শক্তি সংরক্ষণশীল নীতি মানার জন্যই আসলে ঘটনাটা ঘটে। তো সেটা আমি দেখাবো, কিন্তু তার আগে লেন্সের লটা আমরা একটু বুঝি। ওকে স্যার। ঠিক আছে, তো এই ম্যাগনেটটাকে আমি এইদিকে নিয়ে আসার কারণে এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা কারেন্ট তৈরি হয়। সেই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এরকম যে ও চায় না যে এটা আর সামনের দিকে আসুক। ঠিক আছে, তার মানে যে স্বাভাবিকভাবে কি হবে, যে এখানে একটা মাইনাস আসবে না, যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হচ্ছে, এইটার চেঞ্জের কারণে যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়েছে, এই দুইটা একটা অপোজিট না? জি স্যার। এই জন্যই হচ্ছে এই যে এখানে মাইনাসটা আসে। আচ্ছা, এখন উল্টা ঘটনা আবার বলি। এরপরে কি করলাম, এরপরে আমি ম্যাগনেটটাকে যেহেতু চাচ্ছে না, ও কি করবে, বাইরে চলে যাবে, তাই না? তাহলে ও চলে যাওয়া শুরু করলো। তখন কি হবে, এখানে আরেকটা কারেন্ট তৈরি হবে, আরেকটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে, তার মানে আরেকটা ম্যাগনেট তৈরি হবে। সেই ম্যাগনেটের স্বভাব হবে এরকম, সেই ম্যাগনেটের এই পাশে হবে এন পোল, এই পাশে হবে এস পোল। তখন ও কি চাবে, আকর্ষণ করবে। ও চাইবে ও যেন না যায়, আবার ব্যাক করে চলে আসে। তার মানে আসলে যে কারণে তৈরি হচ্ছে সে তার অপোজিটটা করতে বলতেছে, মানে ওই কারণটাকে সে বাধা দিচ্ছে। এই জন্য বলা হয় যে লেঞ্জের ল হচ্ছে যে কোন একটা সার্কিটে বা কোন একটা লুপের মধ্যে যদি এমন হয় যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয়, এবং সেই ইলেকট্রোমোটিভ ফোর্স যে কারেন্ট উৎপন্ন করে, সেই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, তার তৈরি হওয়ার যে কারণ, সেই কারণটাকে সে বাধা দেয়। ঠিক আছে, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমরা গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো। ঠিক আছে, ভর্তি হওয়ার পরে আমি সবাই বলতেছো ভাই কেউ গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ঠিক আছে, হচ্ছে এরকম। ঠিক আছে, বা হচ্ছে আমরা সবাই কিন্তু লেঞ্জের লটা কিছু পড়ার প্রেসারে বলতেও পারে স্যার। স্যার যে পরিমাণ পড়ার চাপ। তারপরে ধরো চিন্তা করো যে এরকম যে ধরো আমাদের মানে আমরা গ্রিন ইউনিভার্সিটিতে আসছি কেন, পড়াশোনা করতে, তাই না? তো আসার পরে দেখবা পড়াশোনা বাদ আর বাকি সবই ভালো লাগে। ঠিক আছে, স্যার এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য এরকম হইছে, এক্সট্রা ক্লাস নেওয়া হচ্ছে এই জন্য। না আমি ম্যাক্সিমাম চাকরি থাকবে না স্যার। না এটা ঠিক হয়ে যাবে, এটা তোমাদের মিড টার্মের পরে আর এক্সট্রা ক্লাস হবে না। মিড টার্মের পরে তোমাদের 2টা করে ক্লাস হবে, 3টা না। আর এটা মনে হয় কমন ল হয়ে গেছে, এখানের এই লটার মধ্যে আমাদের কমন ল হয়ে গেছে, যে ভার্সিটিতে ভর্তি হয় ওই ভার্সিটি সাজেস্ট করে না স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার এটা যখন ওই যে মানে বিকর্ষণ করার কারণে যখন বের হয়ে বাইরের দিকে চলে আসে, এটার কারণে সূত্রে কি ওখানে মাইনাস করা হয়েছে? হ্যাঁ, বিকজ মানে এখানে মাইনাসটা হচ্ছে এই কারণে যে ধরো আমার ফ্লাক্সের পরিবর্তন যেদিকে হচ্ছে, ইএমএফ এর পরিবর্তন তার অপোজিট দিকে, মানে ফ্লাক্সের পরিবর্তন। আচ্ছা, কিন্তু পরবর্তী তো আবার ওটাকে আকর্ষণ করলো, ওটার কারণে কি হ্যাঁ, পরবর্তীতে ওইটার কারণে minus করবে? ওইটাও কিন্তু অপোজিট, ওটাও অপোজিট না? জি স্যার, সে বের হয়ে চলে যাইতেছে কিন্তু সে ভিতরেরটা চাইতেছে যে বের না হয়ে যাক। পরবর্তীতে আমার ফ্লাক্সের পরিবর্তন আচ্ছা। যেদিকে হয় আর কারেন্টের পরিবর্তন তা অপোজিট না? জি স্যার। পরবর্তীটা অপোজিট। আচ্ছা, এইটা আসলে কেন হয়? আর আমি একটা জিনিস তোমাদেরকে বলি, এই ধরো আমরা যে কারেন্ট উৎপন্ন করি, এসি কারেন্টের ডিরেকশন আমরা কেমন জানি? যে এরকম না? সাইন ওয়েভ। সাইন ওয়েভ, মানে একবার আপওয়ার্ড একবার ডাউনওয়ার্ড। এইটা কেন হচ্ছে? ধরো তুমি যখন ম্যাগনেটটাকে ভেতরে প্রবেশ করাইলা, তখন যে কারেন্টটা উৎপন্ন হইলো, সেই কারেন্টটা হচ্ছে তোমার এই যে এই কারেন্ট। এরপরে তুমি যখন আবার ওটাকে বাইরে নিয়ে আসলা, তখন একটা কারেন্ট উৎপন্ন হলো, সেই কারেন্টটা হচ্ছে এই কারেন্ট। এরপর আবার ভেতরে প্রবেশ করাইলে এই কারেন্ট, এরপর আবার বাইরে প্রবেশ করাইলে এই কারেন্ট। এই কারণে এসি কারেন্ট প্রতি সেকেন্ডে বা মানে এই কারণে এসি কারেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্টলি তার চেঞ্জ করে, ডিরেকশন চেঞ্জ করে। স্যার বৈদ্যুতিক জেনারেটর কি এই রুলসে কাজ করে? বৈদ্যুতিক জেনারেটর না, দুনিয়াতে যা যা আছে মানে যতভাবে তুমি কারেন্ট উৎপন্ন করতে পারো, একেবারে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে শুরু করে তারপর হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, তারপর উইন্ড মিল, তারপর তুমি যদি চিন্তা করো যে আর কি কি আছে, কয়লা টয়লা, যতভাবে তুমি কারেন্ট উৎপন্ন করো, সবগুলার মেকানিজম একটাই। মানে সবাই আগে বিভিন্ন কাজ করে, কইরা তাদের মেইন কাজ থাকে হচ্ছে এটা, যে একটা কয়েলের মধ্যে একটা ম্যাগনেট করবে, ইনপুট দিবে আর বের করবে, মানে কোন একটা কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন করবে। এইটুকু কাজ করার জন্য আমরা পানি ইউজ করি, আমরা ইউজ করি কি বলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইউজ করি, আমরা হচ্ছে তাপ কয়লা ইউজ করি, আমরা তেল ইউজ করি, বিভিন্ন কিছু ইউজ করি। এবং সবকিছু ইউজ করে দেখবা ফাইনালি ডেস্টিনেশন কি হয়, যে স্টিম তৈরি করে, তাই না? মানে তোমরা কি রিঅ্যাক্টরের বা বিভিন্ন মানে কারেন্ট উৎপন্ন করার যে প্রসেস, সেগুলা কি কখনো দেখছো খেয়াল করে? যে ফাইনাল স্টেজটা কি থাকে? ফাইনাল স্টেজটা থাকে যে স্ট্রিম তৈরি করে। সেই স্ট্রিম কি করে? সেই স্ট্রিম হচ্ছে আমার এই যে কোন একটা জিনিসকে করে, মানে যে যেটা থাকে টারবাইন ঘোরায়, টারবাইন ঘোরায় না? মানে সবাই কিন্তু সবার কিন্তু মেইন উদ্দেশ্য কি ওই একটাই হয়, টারবাইনটা ঘুরাইতে হবে। স্যার পারমাণবিক চুল্লিতে তো স্যার এই হয় একই কথা, পারমাণবিক চুল্লিতে ওই যে নিউক্লিয়ার রড গুলা থাকে, রডের হ্যাঁ ফিশন রিঅ্যাকশন হবে, ফিশন রিঅ্যাকশন হইলে সেখানে অনেক বেশি তাপ উৎপন্ন হবে, সেই তাপটা কি করে পানিটাকে স্টিম করে ফেলে, সেই স্টিম কি করে টারবাইন ঘোরায়। মানে এক কথা যে টারবাইন ঘোরাইতে হবে। টারবাইনে কি হয়, টারবাইনে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এটা, যে ওখানে ম্যাগনেটিক ফিল্ডের মান একবার কমে একবার বাড়ে, মানে ম্যাগনেটিক ফিল্ডের মান পরিবর্তন হতে থাকে। আর ম্যাগনেটিক ফিল্ডের মান যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে আমার কারেন্ট উৎপন্ন হবে। আর পানি বিদ্যুতের ক্ষেত্রে তো একই। পানির সাহায্যে টারবাইন পানি বিদ্যুৎ ক্ষেত্রে যেটা হয় যে ধরো যে এরকম পানিটা আটকে রাখে, ঠিক আছে, ধরো ওই যে আপনার বাদের এখানে একটা বাঁধ দিয়ে এই পাশে পানি আটকে রাখে, তো এই পানিটা আটকে রাখলে এই পানিটা তখন এই উপর থেকে নিচে পড়ে, এই নিচে যদি আমি টারবাইন রাখি, টারবাইনটা কন্টিনিউয়াসলি ঘুরবে না? পানি এই এই একই কথা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন এই যে তোমরা একটা কথা বলতেছিলে যে স্যার আসলে যে কাহিনীটা কি, যে কি বলে এই এই ঘটনাটা কেন ঘটে, বা এই ঘটনাটা ঘটে কেন, সেটা যদি এক কথাই বলি তাহলে হচ্ছে যে এটা প্রকৃতির লীলা খেলা। এটা হচ্ছে এক ধরনের অ্যান্সার, কিন্তু আমি যদি সাইন্টিফিক্যালি অ্যান্সার দিই তোমাদেরকে, তাহলে ব্যাপারটা হবে এরকম যে আমাকে অবশ্যই কি করতে হবে, যে অবশ্যই এই জিনিসটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে নাম কি, যে এনার্জি কনজারভেশন যে ল আছে, সেই লটা তোমাকে মানতে হবে। সো আমাকে এনার্জি কনজারভেশন ল মানতে গিয়েই হচ্ছে আমার ওইখানকার নেগেটিভ আসতে হয়, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্যার বলো। আমি একটা কোশ্চেন করি স্যার, আপনি যে আমাদের সিটি নিবেন না, ওইটা হচ্ছে কত নাম্বার পেজ পর্যন্ত নিবেন একটু যদি দেখাইতেন। ওটা হচ্ছে বলে দিছিলাম ক্যাপাসিটর পর্যন্ত। জি স্যার, ওইটা তো বলে দিছিলেন, এখন হচ্ছে অনেকে জানতে চাচ্ছে যে কত নাম্বার পেজ পর্যন্ত, মানে স্পেসিফিকলি আর কি জানার জন্য। আচ্ছা, ক্যাপাসিটরের পেজটা হচ্ছে 16 পেজ, 16, হ্যাঁ
16 পেজ পর্যন্ত স্যার? হ্যাঁ, আমরা আর একটু ভালো করে দেখে নিই। আচ্ছা স্যার। আর যে আমরা বের করেছিলাম ইউ ইকুয়াল হাফ সিভি স্কয়ার ওই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ 16 পেজ পর্যন্ত। ওকে স্যার। আচ্ছা, তোদেরকে একটা জিনিস দেখাইতে চাচ্ছি। ঠিক আছে, আরেকবার সেলফ আর হল যে মিউচুয়ালটা আরেকবার একটু করতে আচ্ছা জি মিউচুয়ালটা স্যার, আমি মিউচুয়ালটা আরেকবার একটু বলেন। মিউচুয়ালটা আমি বলি, সেটা হচ্ছে এরকম যে ধরো এই কয়েলটাতে, এটাকে আমি প্রাইমারি কয়েল বললাম, সেই প্রাইমারি কয়েলে আমি কারেন্টে পরিবর্তন করছি। তো প্রাইমারি কয়েলে যখন আমি কারেন্টে পরিবর্তন করলাম, তখন এইখানে কারেন্টে পরিবর্তনের কারণে ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন হবে। সো এটার ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন হলে স্বাভাবিকভাবে ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে সাইমালটেনিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তন হবে। তো এটার ম্যাগনেটিক ফিল্ড করবে এটা কি, ওই সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ডকে পরিবর্তন করে দেবে। তো সেকেন্ডারি কয়েলে যখন ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তন হয়ে যাবে, তখন কি হবে, ওখানকার ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের সাথে সাথে সাইমালটেনিয়াসলি ইলেকট্রিক ফিল্ডও পরিবর্তন হয়ে যাবে। তো ইলেকট্রিক ফিল্ড যখন পরিবর্তন হবে, তখন ওইখানে নতুন একটা কারেন্ট উৎপন্ন হবে এবং সেই কারেন্টটা আমরা গ্যালভানোমিটারে বুঝতে পারবো। তো এইটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন, যে একটা কয়েলে পরিবর্তন করলাম আমি, অন্য একটা কয়েলে সেই পরিবর্তনের একটা ইফেক্ট পাইলাম। তো এই ধরনের ইন্ডাকশনকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। ঠিক আছে? জি স্যার। তো তোমরা এই পর্যন্ত আমরা বুঝতে পারছো সবাই? জি স্যার। আমাদের আর খুব অল্প জিনিস আছে, একটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স আর একটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স। এটা হচ্ছে সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আর মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট। সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে কি হয়েছে, যে কোন একটা কয়েলে আমি কারেন্টের মান পরিবর্তন করছি, আই পরিমাণ কারেন্টের পরিবর্তন করছি। তো এখানে আমার যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ধরে নিলাম যে n5 পরিমাণ। আই পরিমাণ কারেন্টের পরিবর্তনের কারণে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়েছে n5 কেন, কারণ সেখানে n সংখ্যক কয়েল আছে। তো আমরা জানি যে এই দুটো হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, যে কারেন্টের মান যত বেশি হবে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন তত বেশি হবে। সো n5 ইজ সমানুপাতিক i। এটাকে আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠিয়ে দেই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট দিতে পারি, সেটা হচ্ছে কি n5 সমান সমান li। এটা হচ্ছে আমার সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে, যেখানে এই এলটাকে বলা হচ্ছে কি, এলটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। তো অ্যাকর্ডিং টু ফ্যারাডেস লতে কি বলা হয়েছে, ফ্যারাডেস লতে বলা হয়েছে E সমান সমান মাইনাস d∅/dt, d∅/dt। তো আমি যদি ফ্যারাডেস লটা n সংখ্যক কয়েলের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে একটা n অ্যাড হবে, n d∅/dt। সো n5 পরিবর্তে আমরা লিখতে পারি, এই যে n5 এর পরিবর্তে লিখতে পারি li। সো আমাদের যে ফর্মুলা আসবে সেটা হবে কি, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? ক্লিয়ার দেখতে পাচ্ছ না? আমরা তো না স্যার পাচ্ছি না। এটা হয়তো তোমার নেটে একটু প্রবলেম হচ্ছে। আমরা চকচকা। আচ্ছা, n5 জায়গায় আমি লিখতে পারি কি li। li যদি লিখি, তাহলে E is equal to মাইনাস dli/dt। তো l যেহেতু কনস্ট্যান্ট, সো lটাকে আমি সামনে নিয়ে আসলে আমার ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে E সমান সমান মাইনাস l di/dt। স্যার হ্যাঁ বলো। n5 এর পরিবর্তে হচ্ছে li টা কেমনে হলো? এই যে এখান থেকে, যে কোন একটা কয়েলে যদি আমার I পরিমাণ কারেন্টের পরিবর্তন হয়, তাহলে সেখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে n5 পরিমাণ। মানে কারেন্টের পরিবর্তন করলাম আমি I,
সো সেখানে কি হবে, কারেন্টের পরিবর্তন হলে ফ্লাক্সের পরিবর্তন হবে। সো ও আচ্ছা ফ্লাক্সের আচ্ছা পরিবর্তন হচ্ছে n5। সো এখান থেকে আমি লিখি n5 ইজ প্রপোর্শনাল টু i। তো সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে আমি এই প্রপোর্শনালটাকে যদি আমি উঠায় দেই, তাহলে এখানে যে কনস্ট্যান্টটা লিখতে পারি সেই কনস্ট্যান্ট হচ্ছে L, যেটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন। সো সেখান থেকে আমাদের যেটা আসে E ইজ ইকুয়াল টু মাইনাস L di/dt। তার মানে তোমাকে যদি বলে দেয়া থাকে যে একটা কয়েল যেটার ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্সের মান হচ্ছে এত, এবং সেইখানে এত সেকেন্ডে এত পরিমাণ কারেন্টের পরিবর্তন হইলো, তাইলে ওইখানে কি পরিমাণ ইএমএফ উৎপন্ন হবে সেটা মান বের করো। বের করা যাবে না তখন? জি স্যার। আচ্ছা, তো এই টাইপের আমরা ম্যাথ একটু দেখি। এই টাইপের ম্যাথ দেখবাই যে আমাদের ম্যাথের এইখানটাতে আছে। এই দেখো, calculate the value of self-induced EMF of in a coil of 0.5 হেনরি। এই সেলফ ইন্ডাকটেন্স এটা একক হচ্ছে হেনরি, ঠিক আছে? সেলফ ইন্ডাকশন একক হচ্ছে হেনরি, যাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। সো এখানে বলে দেওয়া আছে যে একটা কয়েল যার ওই সেলফ ইন্ডাকটেন্সের মান হচ্ছে 0.5 হেনরি, when the current flowing through it is increased from 0.1 ampere to 2.1 ampere in 50 মিলিসেকেন্ড। মানে 50 মিলিসেকেন্ডে 0.1 এম্পিয়ার থেকে 2.1 এম্পিয়ার পর্যন্ত কারেন্টের পরিবর্তন হয়ে যায়। সো সেই কয়েলের, যে কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের মান হচ্ছে 0.5, তাহলে সেখানে কি পরিমাণ সেলফ ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে সেটার মান বের করো। সো ই আমাদের ফর্মুলা হচ্ছে E ইজ ইকুয়াল টু L di/dt। তো এখানে আসলে মাইনাসটা ইউজ না করলেও হবে, কারণ হচ্ছে মাইনাসটা আসলে তো ই মিন করে, মানে ডিরেকশন মিন করে, যে ফ্লাক্সের পরিবর্তন আর কারেন্টের যে পরিবর্তন, ইনডিউসড ইএমএফ এর যে মান, এটা একটা অপোজিট। সো ম্যাথের সময় মাইনাস চিহ্নটা না ইউজ করলে কোনো সমস্যা নেই। সো E ইজ ইকুয়াল টু L di/dt। এখানে di এর কতটুকু পরিবর্তন হয়েছে, মানে কারেন্টের পরিবর্তন কতটুকু, 0.1 থেকে 2.1, তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্টের পরিবর্তন হয়েছে। কতটুকু সময়ে, dt হচ্ছে 50 মিলিসেকেন্ড, আর L এর মান কত, 0.5। সো E এর মানটা বের করে ফেলা যাবে খুব সহজে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আসতে পারবো? জি স্যার। সহজ ছিল ম্যাথ। আর এক্সামে কি এমন টাইপের ম্যাথ গুলো থাকবে? হ্যাঁ, এক্সামে এমন টাইপের ম্যাথই থাকবে। স্যার এগুলোর মার্ক কেমন হবে? ম্যাথের মার্কস কোনো ম্যাথের 2, 3, 4ও হতে পারে। মানে ম্যাথের সাইজ বুঝে? হ্যাঁ, ম্যাথের সাইজ অনুযায়ী। আচ্ছা, এরপর হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে কি, যে প্রাইমারি কয়েলে যদি আমার আই পরিমাণ কারেন্টের পরিবর্তন হয়, তাহলে সেকেন্ডারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন আমি ধরে নিলাম n5। সো n5 is proportional to 1। সো এটার ক্ষেত্রে আমি যদি এই প্রপোর্শনালটা উঠিয়ে দিই, সেক্ষেত্রে যে কনস্ট্যান্টটা আসে সেটাকে আমরা বলি m, যেটার নাম হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন। তো একইভাবে আমি যদি হচ্ছে করি, যে ফ্যারাডের লটা ইউজ করি, E ইজ ইকুয়াল টু মাইনাস dn5/dt। সো এই মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে n5 এর জায়গায় আমরা লিখবো mi। সো আমাদের ফর্মুলা আসবে E মাইনাস m di/dt, মানে একই জিনিস। সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে L আসে, আর মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে m আসে। ঠিক আছে, সো এইখানে ইনিশিয়াল প্রাইমারি কয়েলে আমি যদি ডিআই পরিমাণ কারেন্টের পরিবর্তন করি কোন একটা নির্দিষ্ট সময়ে, তাহলে আমার সেকেন্ডারি কয়েলে কি পরিমাণ ইনডিউসড ইএমএফ তৈরি হবে সেটার মান আসলে আমরা এভাবে বের করতে পারি। মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রেও এটা একই একক, সেটা হচ্ছে হেনরি। এখানকার ক্ষেত্রেও যদি আমরা কোনো ম্যাথ দেখি, ম্যাথটা হচ্ছে এরকম, যা কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স between two coils is 8 মিলিহেনরি। এখানে বলে দেওয়া আছে যে 8 মিলিহেনরি একটা কয়েল দেওয়া আছে আমাদের। What EMF is induced in the second coil if
the current is changing at a rate of 4 কিলোঅ্যাম্পিয়ার পার সেকেন্ড। যদি প্রাইমারি কয়েলে বা ফার্স্ট কয়েলে যদি 4 কিলোঅ্যাম্পিয়ার পার সেকেন্ড এই রেটে কারেন্টের পরিবর্তন হয়, তাহলে সেকেন্ডারি কয়েলে কি পরিমাণ কারেন্ট ইনডিউস হবে বা ইএমএফ ইনডিউস হবে সেটার মান বের করো। সো এখানে আমাদের ফর্মুলা হচ্ছে E is equal to m di/dt। সো এখানে আসলে বলে দেয়া আছে যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট মানে di/dt বা del/dt একই কথা, di/dt এটা বলে দেয়া আছে কত 4 কিলোঅ্যাম্পিয়ার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 4 কিলোঅ্যাম্পিয়ার। তো 4 কিলোঅ্যাম্পিয়ার মানে কি 4000 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড এক সেকেন্ডে। তো এর সাথে যদি আমি যে আমার যে এম এর মান দেয়া আছে 8 গুণ করে দেই তাহলে ম্যাথের অ্যান্সার চলে আসবে। সো পারবো এগুলা করতে? আচ্ছা স্যার, বলো। ইএমএফ দ্বারা বেসিক্যালি কি বোঝায়? ইএমএফ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। সেটা হচ্ছে এক ধরনের পটেনশিয়াল, যে আমরা বলি না যে একটা ব্যাটারির এটা হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি, দেখবো অনেক সময় লেখা থাকে ইএমএফ হচ্ছে 2 ভোল্ট। তো কোন একটা ব্যাটারিতে যত যদি তোমার পটেনশিয়াল হয় মানে পটেনশিয়ালের মান বাড়ে তাহলে সেখানে কারেন্টের মানও বাড়বে না? জি স্যার। কিন্তু ইএমএফ হচ্ছে কোনো ফোর্স না, কিন্তু যদিও এটা লেখা আছে ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তড়িৎ চালক বল, কিন্তু এটা হচ্ছে এক ধরনের পটেনশিয়াল বা বিভব ওকে স্যার। ভোল্টেজ। ঠিক আছে, এরপর একটা কোশ্চেন আছে, এটা কি আজকে পড়বো না নেক্সট ক্লাসে পড়বো? স্যার আজকে আর না পড়ি। আজকের জন্য স্যার সব বাদ দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে পড়ি 7 তারিখে। সেভারেন্ট লতে একটা লাইন বাকি ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, একটা লাইন বাকি ছিল, ওটা আমি দেখাই। আচ্ছা আমাদের একদিন মানে প্রবলেম দেখে নাকি, ধরেন আমাদের কোনো হ্যাঁ নেক্সট ক্লাসে আমাদের মানে আমার যে পড়া যেটা বাকি আছে সেটা পড়াইতে 10 মিনিট থেকে 12 মিনিট সময় লাগবে, বাকি সময় হচ্ছে আমি তোমাদের প্রবলেমগুলো দেখবো। আচ্ছা, তো বার্ড-সেভার্ট ল ছিল dv is equal to mu naught by 4 pi IDL sin theta divided by r square। এটা ছিল আমাদের বার্ড-সেভার্ট ল, এটা হচ্ছে জেনারেল ফর্ম। তো আমি জেনারেল ফর্মটাকে যদি ভেক্টর ফর্মে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? তো নরমালি কি করতে হয়, যে ধরো f সমান সমান ma, এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে চাই খুব লেখা খুব সহজ, যে এখানে একটা ভেক্টর চিহ্ন দিব, এখানে একটা ভেক্টর চিহ্ন দিব, ভেক্টর ফর্ম হয়ে গেছে। কিন্তু বার্ড-সেভার্ট লতে ভেক্টর ফর্মে লেখা আসলে এভাবে লিখলে হয় না, ঠিক আছে? এটা একটাই ওয়ে, তো এই ওয়েটা শিখে রাখো, তো যে কোনো ধরনের ভেক্টর ফর্ম তোমরা এইভাবে লিখতে পারবা। আচ্ছা, জিনিসটা কেমন, যে ধরো এই পাশে আমি খুব সহজে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, তো এই পাশে যদি আমি ভেক্টর চিহ্ন দিতে চাই, ভেক্টর চিহ্নটা আসলে কোথায় দিব, এরকম দেওয়ার কোনো জায়গা নেই। তো এই জন্য এই পাশে আমার কি করতে হবে, একটা একক ভেক্টর নিয়ে আসতে হবে। একক ভেক্টরের মান কত বলো তো, বলতে পারবা একক ভেক্টরের মান কত? স্যার 1 স্যার। 1। তো এক জিনিসটাকে তো আমি যে কোনো জায়গায় গুণ করতে পারি, তাই না? আচ্ছা, তো এক জিনিসটাকে যদি আমি যে কোনো জায়গায় গুণ করতে পারি, এই জন্য আমি একক ভেক্টরটা অ্যাড করলাম। আচ্ছা ওকে, আর আমরা জানি যে কোনো জায়গায় যদি সাইন থিটা থাকে তাহলে সেখানে একটা একক ভেক্টর লেখা যায়। ওকে, তাহলে এখানে যেগুলো হচ্ছে ভেক্টর না সেগুলোকে আমি এক পাশে নিয়ে আসি, মিউ নট আই তো কোনো ভেক্টর আসি না, তো এগুলাকে আমি এক পাশে নিয়ে আসি 4 পাই। এখন এই পাশে থাকতেছে আমার ডিএল sin থিটা,
আর নিচে হচ্ছে আমার আর স্কোয়ার। কারণ একক ভেক্টরের সংজ্ঞা কি ছিল, যে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তার একক ভেক্টর পাওয়া যায়। সো কোন একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে একক ভেক্টর পাওয়া যায়। সো আমি এখানে একটা ভেক্টর, যেহেতু এখানে একটা আর ভেক্টর আছে, সো আর ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে এই যে উপরে একক ভেক্টরটা আসে। সো একক ভেক্টরের জায়গায় আমি এটা লিখলাম যে আর ভেক্টর ডিভাইডেড বাই তার মান। ওকে, তাহলে এখন যে ফর্মটা আসছে সেই ফর্ম দেখতে কেমন, যে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই। দেখো এখানে কি আসতেছে, যে ডিএল আর সাইন থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি সাইন থিটাকে কি লেখা যায়, এ ক্রস বি লেখা যায় না? লিখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখি কি, ডিএল ক্রস আর। আর নিচে আর স্কোয়ার আর এখানে একটা আর, তার মানে আর কিউব। ঠিক আছে, এটাই হচ্ছে লেখা হয়েছে, যেটা হচ্ছে বার্ড-সেপার্ট লয়ের ভেক্টর ফর্ম। বুঝতে পারছো? ওখানে দেওয়ার সময় ভেক্টর স্যার চিহ্নটা কাইন্ডলি দেওয়া আবার ছিল একটু না স্যার, বুঝিয়ে দেন না। আচ্ছা, এখানে ইনিশিয়ালি ছিল যে আমরা আর 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 কাটা যায় না কেন? মানে আর আর যদি আমি কেটে দিই কাটতে পারবো না তো, উপরে একটা ভেক্টর আর নিচে হচ্ছে মান, তো এই দুইটাকে থেকেই তো আমি যে একক ভেক্টর আনলাম, তো একক ভেক্টর থেকে তো এখানে আসছে। এইটা দিলে তাহলে আমার আর ই হলো না, আমি তো নিচেরটা ভেক্টর যদি স্যার মানই হয় তাহলে গুণ করছেন কিভাবে স্যার? আচ্ছা, আর কিউব করছেন এটাও আর এর মান, এটাও আর এর মান, তাহলে একটা আর আরেকটা আর এর সাথে গুণ হবে না? দুইটা জিনিস দেখো, এইটা হচ্ছে আর ভেক্টর আর এইটা হচ্ছে শুধু আর। শুধু আর মানে কি, যে এখানে শুধু, এখানে কোনো ভেক্টর নাই, শুধু আর এর মান আছে। তো আর এর মান শুধু থাকা মানে কি, সেটাকে আমি যেহেতু দুইটা আর একসাথে লিখছি, এই জন্যই যে আমি বোঝানোর জন্য দুই পাশে একটা পরম মান দিচ্ছি, যেটা শুধু আর এর মান। এখন এই পাশে যে এখানে যে দুই আর স্কোয়ার আছে, এই দুইটাও তো শুধু আর, এরকম একটা আর, এরকম একটা আর। তো সবগুলা আর এর মানকে আমি গুণ করতে পারি না? জি স্যার, ভেক্টর গুণন নিয়ম। আচ্ছা, আমি আবার বলি, সেটা হচ্ছে ইনিশিয়ালি আমাদের বার্ড-সেপার্ট লয়ের যে ফর্ম ছিল সেটা হচ্ছে ডিবি সমান সমান মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এটাকে যদি আমি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি করব, যে এই পাশে আমি একটা ভেক্টর চিহ্ন দিলাম আর এই পাশে আমি একটা একক ভেক্টর অ্যাড করলাম। আচ্ছা, তো এরপরে আমরা জানি যে কোন একটা ভেক্টর, একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে হচ্ছে কোন একটা ভেক্টর কে ওই ভেক্টরের মান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ওই ভেক্টরের একটা একক ভেক্টর পাওয়া যায়। সো এখানে আর ভেক্টরকে আর ভেক্টরের মান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আর ভেক্টরের জন্য একটা একক ভেক্টর পাওয়া গেছিল। সো একক ভেক্টরটাকে ভাঙায় আমি আর ভেক্টর একটা মান লিখলাম। তো লেখার পর আমি যে দেখলাম যে এখানে একটা ভেক্টর আছে আর, এখানে একটা ভেক্টর আছে ডিএল, আর সাথে আছে সাইন থিটা। তো আমরা এরকম তো পড়ছি সবাই যে এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি, আর যদি কস থিটা হইতো তাহলে কি হতো, এ ডট বি হইতো। সো আমি এখানে ডিএল আর আর সাইন থিটা যেহেতু আছে, সো ডিএল ক্রস আর লিখতে পারি। আর নিচে এই পাশে দুইটা আর এর মান আছে, ঠিক আছে, দুইটা আর এর মান একত্র হয়ে আর স্কোয়ার আছে, আর এই পাশে আরেকটা আর আছে, তাহলে তিনটা আর মিলে কি হবে, আর কিউব। সো আমাদের যে ভেক্টর ফর্ম আসলো সেটা হচ্ছে এরকম, ডিবি সমান সমান মিউ নট আই বাই 4 পাই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে,